দুই পরিচালক পদত্যাগ করলেও বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বললেন সহসভাপতি ফারুক আহমেদ। কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান। মোস্তাফিজ ম্যাজিক এবার পিএসএলে। কাটার মাস্টারের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দ্রাবাদের বিপক্ষে জয় লাহোরের। পারভেজ ইমনের অভিষেক। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়। কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজ নৈপুণ্য হায়দ্রাবাদ কিংসম্যানকে 69 রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে পিএসএল অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 199 রান করে লাহোর। লক্ষ্য তাড়া করতে নেমে 130 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। লাহোরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই আবদুল্লাহ শফিকের উইকেট হারায় কালান্দার্স, তবে ফখর জামান ও মোহাম্মদ নাইমের ব্যাটে ভালো শুরু পায় তারা। লাহোরের হয়ে প্রথম ম্যাচে একাদশের সুযোগ পান পারভেজ হোসেন ইমন, তবে ওপেনিংয়ে নয় 4 নম্বরে নামেন টাইগার ব্যাচার। 13 বলে 1 ছক্কায় 14 রান তোলেন অভিষেক ম্যাচে। হাসিবুল্লাহর অপরিচিত 40 ও সিকান্দার রাজার 24 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 199 রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লাহোরের বোলারদের তোপের মুখে পড়ে নবাগত হায়দ্রাবাদ কিংসম্যান। দীর্ঘদিন পর আবারও লাহোরের জার্সিতে খেলতে নেমে নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজ। 4 ওভার বল করে 19 রান দিয়ে নেন 1টি উইকেট। এছাড়া ওবায়েদ, সিকান্দার রাজা ও হারিস রুফ নেন 2টি করে উইকেট। আর তাতে 130 রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। 69 রানের দাপটে জয় পায় লাহোর কালান্দার্স। সাকিবকে মাঠে ফেরাতে পজিটিভ বিসিবি, যদিও বাঁহাতির নামে মামলাগুলো এবং আইনগত বিষয়গুলো নিয়ে কিছুই করার নাই ক্রিকেট বোর্ডের। সোজা সাপটা জানিয়েছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে মাশরাফির আশা নিয়েও মন্তব্য করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ কবে দেখবে আলুর মুখ, ক্রিকেটাররা যেন সেটা জানতে চায় ক্লাবগুলোর কাছেই, বলছেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট। সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনো যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। অনেকের কাছেই সাকিব ক্রিকেটের নবাব। ক্রিকেট বিশ্বে ওই লাল সবুজ পতাকা সবার উপরে উঠিয়েছেন। দেশের জন্য সবচেয়ে বেশি সম্মান নিয়ে এসেছেন 22 গজের নাম্বার 75। বলাই যায় রাজনীতি রাজ্যের হতাশায় ডুবিয়েছে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। প্রিয় হোম অফ ক্রিকেট মিরপুর থেকে অবসর নেওয়ার স্বপ্নটাও তাই দিন দিন যেন ফিকে হয়ে যাচ্ছে। মধ্য এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে বাঁহাতিকে পাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে, এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে
সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে, তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। সিলেক্টার নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল এবং তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। বাট আমি আবার যেটা বললাম যে ওনার যেই আইনগত যে দিকগুলো আছে ওইটা আসলে ক্রিকেট বোর্ডের তেমন কিছু করার নেই। দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, এর সঙ্গে অন্য কোনো কিছু সম্পর্ক নেই। এ কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের মিডিয়ায় কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বিসিবির কোনো গাফিলতি নেই, তাই ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ সাবেক প্রেসিডেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার দুই পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ। তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন দুই একজন না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ, মনে আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতি কথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগ। মিরপুরে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচে সবুজ দলকে 123 রানে হারিয়েছে লাল দল। সকালে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, স্টাফ এবং আম্পায়াররা। পরে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 213 রান সংগ্রহ করে লাল দলের ব্যাটাররা। 84 রান করেন নাসির উদ্দিন ফারুক, 24 বলে 50 করেছেন মোহাম্মদ রফিক। পরে ব্যাটিংয়ে নেমে রফিক আর ইলিয়াস সানির স্পিনে 90 রানে অল আউট হয় সবুজ দল। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রফিক। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফুটবল ফেডারেশনও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন ইয়ুথ ফুটবলাররা। খেলাধুলাকে পেশা হিসাবে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।